একটা জিনিসই মনে করিয়ে দিতে চাই যে আপনাদের তো সবে 2 মাস হয়েছে ডবল ইঞ্জিন সরকার শুরু হলো, আর এইসব বক্তব্য দিচ্ছেন। আমি আপনাদের মনে করিয়ে দিই যে দিল্লির রাজধানীতে যেখানে গত 12-14 বছর ধরে ডবল ইঞ্জিন সরকার চলছে, 2024 সালে T1 টার্মিনাল 1 ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে কেভিন হয়েছিল। তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছিল? ডবল ইঞ্জিন সরকারের করা। 2 নম্বর, মোরবি গুজরাটে 2022 সালে সাসপেনশন ব্রিজ চলে গেল। গুজরাটে 15-20 বছর ধরে ডবল ইঞ্জিন সরকার চলছে, সেটার কি হলো? 3, অটল সেতু বম্বেতে, যেটা অটল বিহারী বাজপেয়ীর নামে, সেটা নির্মাণ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ওখানে ক্র্যাক ডেভেলপ করল। 4 নম্বর, রামপথ, অযোধ্যায় ঢোকার সময় যে রামপথ, রাম মন্দির থেকে 13 কিলোমিটার, ভুবন ইনফ্রাস্ট্রাকচার একটা আহমেদাবাদের কোম্পানি, সে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম বৃষ্টিতে রাস্তাটা ধুয়ে গেল। মোস্ট ইম্পর্টেন্ট, যেটা রাম মন্দির, যার তত্ত্বাবধান ডিরেক্টলি প্রাইম মিনিস্টার অফিসে এবং তাদের ট্রাস্টে, প্রথম বৃষ্টিতে রাম মন্দিরকে তড়িঘড়ি প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, ছাদ থেকে জল পড়তে আরম্ভ করলো। তা এখন যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমার পুরনো সরকারের যা যা নির্মাণ হয়েছে তিনি বন্ধ করবেন, খুব ভালো, অবশ্যই বন্ধ করুন, অবশ্যই ডবল চেক করুন। কোথাও কারো মৃত্যু হয় কেউই চায় না, কিন্তু আমি এই কথাটা বাংলার মানুষকে মনে করিয়ে দিতে চাই যে ডবল ইঞ্জিন সরকার বিজেপির শাসিত যে রাজ্যে যা যা হচ্ছে তার থেকে অনেক অনেক কম তুলনায় কলকাতায় হয়েছে। এবং গতকাল লখনউ শহরের মধ্যে একটা কোচিং সেন্টারে আপনারা দেখলেন 15 জন ছাত্র কিভাবে পুড়ে মরল। এখন অবধি আমরা কি অ্যাকশন নিয়েছি তা কিন্তু দেখি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আত্মীয়দের নামে এই অভিযোগ এসেছে, মন্দির চত্বরে, মহাকাল মন্দিরের আশেপাশে প্রচুর জমি তারা কিনে রেখেছেন, যেখানে সড়ক তৈরি হয়েছে। এক্স্যাক্টলি। তা এইটা যদি কংগ্রেসের সরকার হতো বা কোনো বিরোধী সরকার হতো, প্রত্যেকটা মিডিয়া এতক্ষণে ফুল টাইম নন স্টপ এটা টিভি ইন্টারনেটে এটা বারবার চালিয়ে যেত। যখন আদার স্ক্যামে আমার মনে আছে, তখন তৎকালীন মহারাষ্ট্রের অশোক দেশমুখ, বোধহয় তার নাম ছিল, কি নাম ছিল, দেশমুখ বোধহয়, অশোক না ভুলে, যাই হোক, যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, তার শাশুড়ির আদর্শে একটা ফ্ল্যাট ছিল, সেটা নিয়ে কত কেলেঙ্কারি হয়েছিল আমার মনে আছে। তা আজকের দিনে দাঁড়িয়ে আপনারা পরপর 2 দিন, গতকাল 2টো পিস অফ নিউজ বেরিয়েছে। এক হচ্ছে রাম মন্দিরের যেই ট্রাস্টটা, সেই ট্রাস্টটাতে 2020 না 21 সালে অডিটর ফ্ল্যাগ করে বলেছিল 3500 কোটি টাকার এখানে কাঁচা ডোনেশন মানে কেউ যাচ্ছে, কেউ ক্যাশ দিচ্ছে, কেউ সোনার একটা হার দিচ্ছে, কেউ একটুখানি অলংকার দিচ্ছে, রূপোর 3500 কোটি টাকার ডোনেশন করেছে, কোনো খাতা কলম নেই। সেখানে 70 কেজি রূপো, 1250 কেজি সোনা, সেখানে আপনার 200 কোটি নগদ ক্যাশ, এমনকি শ্রীরামের পাদুকা যেটা, সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং চম্পট রাজ, তার নামও একটা চম্পট, নামটাও বেশ ভালোই রেখেছে, চম্পট রাজ, তিনি নাকি সেখানকার ইনচার্জ। সে চম্পট রাজ কোথায় লম্পট হয়েছে এখনো আমরা সেটা কিন্তু বুঝতে পারিনি। নট ইভেন an FIR has been filed. সিন্ধি অ্যাসোসিয়েশন তারা বলছে আমরা 200 কিলোর মতো ব্রিক্স পাঠিয়েছি, 200 সিলভার ব্রিক্স we had sent, we don't even know যে সেটা কোথায় গিয়েছে। এই হলো রাম মন্দিরের ঘটনা। এখন দেখা যাচ্ছে মোহন যাদব, আমরা যেরকম মুখ্যমন্ত্রী তৈরি হয় মানুষের রায় দিয়ে, কেউ একজন চেনে, বিজেপি একমাত্র পার্টি তারা টুপির থেকে নাম বার করে, কে মুখ্যমন্ত্রী হবে তাদের এমএলএরাও জানে না। ইলেকশন হয়ে যাওয়ার পর একটা টুপিতে এক দুটো নাম রাওয়া যায়, টুপিটা ঘুরে নাম বার করা হয়, যার নাম বেরোলো তার কপাল খুলে গেল। সেইভাবে মধ্যপ্রদেশে নাম বেরোয়েছিল মোহন যাদব মুখ্যমন্ত্রী হওয়ার পর ধাপে ধাপে 335 একর জমি তিনি এবং তার নিকটবর্তী আত্মীয় মানে আমার ফার্স্ট কাজিন থ্রাইস রিমুভ নয়, মানে তার ওয়াইফ, ইনল, সান, ডটার, ব্রাদার, সিস্টার, এদের নামে 335 একর্স তাদের জমি। আর এমনকি একটা হাইওয়ে তৈরি হবে, একটা হাইওয়ে নির্মাণ হবে, সেটা তো মুখ্যমন্ত্রী আগেই জানে। ধরুন বাজেটের আগে তো কলকাতা একটা আপনারা সেকেন্ড বিমানবন্দর করবেন, সেই স্থানটা যেখানে হবে সেটা মুখ্যমন্ত্রী জানে,
হাইওয়েটা যেখানে হবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানতেন, তার আগেই সেই তথ্যটা তিনি তার কাছের মানুষজন আত্মীয় পরিজনদের কাছে ফাঁস করে দিচ্ছে। তার আশেপাশে তারা এই জমিটা কিনেছে এবং যখন হাইওয়ে অথরিটি তৈরি হয়েছে জমির দাম বেড়ে গেছে। তাই এটা তো কমপ্লিট স্ক্যাম। আর এখন অব্দি কোনো ন্যাশনাল টিভি হাউস এটা নিয়ে কোনো আওয়াজ করছে না। এটা পরিষ্কার দেখা যাচ্ছে। তারা, আমি বললাম না যে কেউ যদি ফলের দোকান থেকে একটা আপেল খিদে পেটে চুরি করে তাকে চোর বলা হয়, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যখন চুরি করা হচ্ছে তখন কিন্তু তারা সাধু সেজে বসে আছে। কলকাতায় এখানে যে ঘটনাটা হয়েছে, কোর্ট এলাকার এমএলএ ফেরাদ হাকিম, ওনাকে যেতে দেওয়া হয়নি, কলকাতা পুলিশ আটকেছে। তাহলে কি এই ধরনের কনস্ট্রাকশনের কাজ কেন ওনাকে যেতে দেওয়া হয়নি? জাভেদ খান যখন মুখ্যমন্ত্রী, জাভেদ খানের এলাকায় তিনি 1996 থেকে 1996 থেকে জাভেদ খান ওই এলাকার কাউন্সিলর, উনি কাউন্সিলর, তার বউ কাউন্সিলর, তারপর তার ছেলে কাউন্সিলর, তিনি বহুদিনের মন্ত্রী। তার এলাকায় যখন একজন এরকম বিল্ডিং পড়ে গেল বা বিল্ডিং এ একটা আগুন হয়েছিল না, কি বিল্ডিং সেইখানে জাভেদ খান কিন্তু যাননি। তারপরে জাভেদ খান দেখলাম শুভেন্দুদার হাত ধরে ওদিকে চলে গেছেন, ঋতব্রতর হাত ধরে, এবং তিনি নবান্নে টি পার্টি করতে গিয়েছিলেন। সেই টি পার্টি চলাকালীন মুখ্যমন্ত্রী তার হাত ধরে হ্যান্ডশেক করেছিলেন এবং তিনি সবার সামনে এই কথাটি বলেছিলেন যে কি জাভেদ সাহেব, আপনার যত ইললিগাল নির্মাণগুলো আছেন এই ফাঁকে আপনি কিন্তু সেগুলো লিগালাইজ করে নিন। তাই নিশ্চয় এখন ববিদাও যখন ওইদিকে চলে গেছেন, ববিদাকেও বলা হবে যে আজকে কেন ভণ্ডামি করে তাকে ঢুকতে দেওয়া যায়নি, জানি না, হয়তো প্রোটেক্ট করার জন্য, কিন্তু আগামী দিন নিশ্চয় তাকেও বলা হবে যে আপনার এলাকায় যা যা আপনি করেছেন সেগুলো সব হোয়াইট ওয়াশ হয়ে যাবে। এখন তো সব বিজেপির ওয়াশিং মেশিন, এখন তো কোনো প্রবলেম নেই, এখন তো অল ইন দ্য ওয়াশিং মেশিন। আপনি এক এক করে তারা ভেতর থেকে ঢুকবে আর ঝাঁ চকচক করে বেরোবে, সফেদি কা চমকা আর জানা। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।